আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য মূলত এই ভিডিওটি। তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী আছে তাদের তো একটাই পেপারস, তো এখানে আর্থিক বিবরণী দুইটা অ্যান্সার করতে হয়, বাধ্যতামূলক ক এবং খ। একাদশ ও দ্বাদশের জন্য দুইটা চারটে অ্যান্সার করতে হয়। প্রথম পত্রে দুইটা এবং দ্বিতীয় পত্রে দুইটা আর্থিক বিবরণী অ্যান্সার করতে হয়। এই অংশে বেতন, ভাড়া বা অন্য বিষয়ে অগ্রিম বকেয়া সংক্রান্ত বিষয়গুলি আমি ডিসকাস করব। বেতন, ভাড়া ও অন্যান্য বিষয় বকেয়া বা অগ্রিম সংক্রান্ত সমস্যার এক আর কি। এখানে বেতন লেখা আছে 15 মাস, এটা একটা রেওয়ামিল। এটা হচ্ছে বিষয়দায় বিবরণীর প্রথম অংশ, অর্থাৎ যেখানে মোট লাভ নির্ণীত হয়। বিষয়দায় দ্বিতীয় অংশ, এখানে নিট লাভ নির্ণীত হয়। আর্থিক অবস্থার বিবরণীতে মানে এই তিনটার সমন্বয়ে যে সমস্ত জায়গায় যেতে পারে ওই ফরম্যাটটাই মূলত এখানে করে নেওয়া হয়েছে আর কি। তো বেতন এখানে লেখা আছে 15 মাস। 15 মাস বলতে তোমার বেতন যেহেতু 15 মাস লেখা, তো এটা 15 মাসেই দেওয়া হয়েছে। তো 30,000 টাকা যদি 15 মাসের বেতন হয়, 30,000 টাকা যদি 15 মাসের বেতন হয়, তাহলে এক মাসের বেতন কত? আর আমি বছরে 12 মাস, যেহেতু বছরে 12 মাস, তো আমি 15 মাসের দিছি, পেমেন্ট করছি বেতন, তার মানে আমি 3 মাসের অগ্রিম দিয়েছি। তো 30,000 টাকা যদি তোমার 15 মাসের হয়, আর আমার তাহলে 3 মাসের কত? 3 মাসের হচ্ছে 6,000 টাকা। তার মানে 6,000 টাকা আমি অগ্রিম পরিশোধ করছি বেতন। তো বেতনটা সাধারণত আমি কোথায় লিখি? পরিচালন ব্যয়। তো লিখলাম বেতন 30,000 টাকা বাদ অগ্রিম সবসময় বাদ যায়, কারণ অগ্রিমটা বাদ দিলে তোমার বর্তমান বছরের খরচটা নির্ণীত হয়। অগ্রিম অংশটা তো এই বছরের খরচ নয়, এটা চলতি সম্পদ। তো 6,000 বাদ দেওয়াতে আমার অ্যাকচুয়ালি খরচ শো করলো 24,000। তাহলে কখনো যদি বলে চলতি বছরের বেতন বাবদ চলতি বছরের খরচ কত, তাহলে অ্যান্সার হবে কিন্তু 24,000। আর যদি বলে অগ্রিম বেতন কত, তাহলে অ্যান্সার হবে 6,000। অগ্রিম বেতনের অগ্রিম অংশটা আবার কোথায় যাবে? চলতি সম্পদে। তো লিখলাম অগ্রিম বেতন 6,000। এবার আসি ভাড়া। মাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 12 মাসকে মূল ধরে অগ্রিম বকেয়া নির্ণয় করতে হয়। ভাড়া আমি 9 মাসের দিয়েছি, তার মানে আমার কয় মাসের বাকি রাখছি? 3 মাসের বাকি রাখছি, যেহেতু 12 মাসে বছর। তাহলে বকেয়া ভাড়া কীভাবে নির্ণীত হবে? ভাড়াটা দেওয়া হয়েছে 36,000 টাকা। এটা হচ্ছে 9 মাসের ভাড়া। তাহলে 4 নং 36, এক মাসের ভাড়া আসে 4,000। তাহলে 3 মাসের ভাড়া কত? 3 নং 3 মাসের ভাড়া হবে 12,000। তাহলে আমি যে ভাড়াটা দিচ্ছি সেটা দিচ্ছি 9 মাসের, আমাকে আরও কয় মাসের দিতে হচ্ছে? 3 মাসের। তাহলে আমি ভাড়াটা আসে পরিচালন ব্যয়। তো ভাড়া লিখলাম ভাড়া 36,000, বকেয়া থাকলে যোগ হয়, যোগ বকেয়া 12,000। তাহলে অ্যান্সারটা আসলো 48,000 টাকা। আর বকেয়া ভাড়াটা হচ্ছে দায়, যে কোনো খরচ বকেয়া থাকলে চলতি দায় হয়। তো আমরা এখানে লিখলাম বকেয়া ভাড়া, চলতি দায় আসতেছে, এখানে আসতেছে কত? 12,000 টাকা চলতি দায় আসবে। আচ্ছা, এরপরে আসি আমরা মজুরি আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখি। মজুরি প্রত্যক্ষ খরচ, আর বেতন, ভাড়া এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। তো মজুরি আমরা দিয়েছি 6,000 টাকা, তো আমরা লিখি মজুরি 6,000 টাকা। তো মজুরি 6,000 টাকা দিচ্ছে, এখানে বলছে 2/3, 3 ভাগের 2 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ আমি দিছি, যে প্রদত্ত মানে কি পেমেন্ট করছি। তাহলে মজুরির টোটাল কয়টা অংশ? 3টে অংশ। একটু খেয়াল করি আমরা বিষয়টা, এটা কিন্তু ভুল হয় বেশি। মজুরির 3টে অংশ, আমি পেমেন্ট করছি কয়টা অংশ? 3 ভাগের 2 অংশ, মানে 2টা অংশ আমি পরিশোধ করছি, একটা অংশ পরিশোধ করি নাই। 2টা অংশ সমান কত দেখানো হয়েছে? 6,000।
তাহলে এক একটা অংশ সমান কত? 3000, এইটাও তাহলে 3000। এই যে 6000 টাকা কয় অংশের মজুরি? তাহলে 2 অংশ। তাহলে এক এক অংশে কত? 3000। তাহলে আমি 3000 দিছি, বাকি 3000 বাকি রাখছি। তাহলে আমার বকেয়া আসবে কত? 3000 যোগ বকেয়া 3000। তাহলে সেকেন্ড কলামে আসতেছে আমাদের টোটাল মজুরি বাবদ খরচ হচ্ছে 9000। যদি কত অনেক সময় চাই মজুরি বাবদ মোট খরচ নির্ণয় করো, তাহলে আমার এই 9000 অ্যান্সার। আর যদি বলে মজুরি বাবদ বকেয়া কত, তাহলে 3000 অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা বেতন ও মজুরি সংক্রান্ত 2-এ আসি। হ্যাঁ, আরেকভাবে থাকতে পারে। এখানে 120%, 120% মানে 100% হচ্ছে ফুল পেমেন্ট। 100 বেশি দিলে অগ্রিম হবে, 100 কম দিলে এখানে বকেয়া হবে। তো বেতনটা পরিচালন ব্যয় আসে, তা আমরা লিখি বেতন 24,000 টাকা। আমি 120% দেওয়ার মানে কি 100%-এর বেশি দিছি, তার মানে বেশি দিছি মানে অগ্রিম। তাহলে আমাকে কি করতে হচ্ছে? অগ্রিমটা বাদ দিতে হচ্ছে, বাদ অগ্রিম। তাহলে এই যে 24,000 টাকা হচ্ছে 120% সমান, তাহলে 20% সমান কত? 20% সমান হবে 12 দুগুণে 24, 2, 12 দুগুণে 24, 2, 4, 4000 টাকা। তাহলে অগ্রিম হবে 4000 টাকা, 4000। তাহলে অ্যাকচুয়ালি বেতন বাবদ খরচ কত? তাহলে 20,000 টাকা। আর অগ্রিম বেতন কোনো খরচ যদি আমি অগ্রিম দেই, সেটা চলতি সম্পদ হয়, কারণ আমার জন্য এটা ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো। তাই অগ্রিম বেতন আমরা চলতি সম্পদে লিখতে পারি। এখানে লিখি অগ্রিম বেতন। বেতন হচ্ছে 4000, শুধু অগ্রিম অংশটা। আচ্ছা, ভাড়া 80%, 80% মানে আমি সব দেই নাই, তাহলে বাকি রাখছি। তাহলে আবার লিখি ভাড়া হচ্ছে 80% সমান আমি দিছি 16,000 টাকা। তাহলে 80% সমান যদি 16,000 টাকা হয়, 80 দিয়ে ভাগ দিলাম, আর কয় পার্সেন্ট আমি কম দিছি? 20%। 20% সমান 4000 হবে, আর 2 গুণে 16, 2 দুগুণে 4, 4000 হবে। তাহলে আমি কি সব দিছি? দেই নাই। তাহলে আমার বকেয়া আছে, যোগ করতে হবে। যোগ বকেয়া হচ্ছে 4000। তাহলে আমার ভাড়া খরচ কত? 20। আচ্ছা, এবার আসি, যেহেতু ভাড়া বকেয়া রাখছি, খরচ বকেয়া থাকলে চলতি দায় লিখতে হয়। বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া 4000। আচ্ছা, এবার আসি আরেকটা অংশ আছে, মজুরি 2/3 বকেয়া। আগেরটা ছিল কিন্তু প্রদত্ত, এটা হচ্ছে বকেয়া। 3 ভাগের 2 ভাগ বকেয়া রাখছি। তো মজুরি আমাদের আসে হচ্ছে তোমার পরিচালন ব্যয়, প্রত্যক্ষ খরচে আসে। তো মজুরি লিখি আমি, মজুরি হচ্ছে 6000। এখানে বকেয়া হবে, যেহেতু সব দেইনি আমি লিখছি যোগ বকেয়া। এখানে আবার একটা জিনিস খেয়াল করো, মজুরির টোটাল কয়টা অংশ? 3টে অংশ, তাই না? 3টে অংশ, মজুরির 3টে অংশ। কয় ভাগ বাকি রাখছি? 2 ভাগ। তাহলে আমি দিছি কয় ভাগ? 1 ভাগ দিছি। মজুরির 3টে অংশের মধ্যে আমি দিয়েছি 1টা অংশ, এই যে 2 ভাগ বকেয়া। 3 ভাগের 2 ভাগ বকেয়া রাখছি। তাহলে আমি পেমেন্ট করছি এটা 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ সমান। তো 1 ভাগ সমান যদি 6000 হয়, এই 2 ভাগ সমান কত হবে? 6000, 6000। তাহলে বকেয়া কত হবে? 12000 যোগ বকেয়া 12000। তাহলে অ্যান্সারটা হচ্ছে ফাইনালি মজুরি খরচ হচ্ছে 18000। আর বকেয়া থাকলে কোথায় আসে? আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় আসে, চলতি দায় আসে। খরচ বকেয়া থাকলে চলতি দায়। তাহলে আমরা এখানে লিখতে পারি বকেয়া মজুরি 12000। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বেতন ও মজুরি সংক্রান্ত বকেয়া অগ্রিম 3। তো এখানে অগ্রিম বিমা বলছে, এটা সাধারণত সেবামূলক অঙ্কে এটা বেশি আসে। অগ্রিম বিমা দেয়া আছে 30,000, বিলম্বিত বিজ্ঞাপন 36, বেতন 50। আচ্ছা,
অগ্রিম বিমাটা চলতি সম্পদে আসে। অগ্রিম বিমার যে অংশটুকু মেয়াদ উত্তীর্ণ হবে ওই অংশটুকু আমাদেরকে খরচ দেখাইতে হবে। অগ্রিম বিমা আছে 30,000 টাকা। কয় ভাগ মেয়াদ উত্তীর্ণ বলছে? 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ, 3-এর 1, তাহলে খরচ হয়েছে কত? 10। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বিমা খরচ 10,000। বিমা খরচ 10,000। এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম তাহলে কত থাকবে? 30,000 টাকার মধ্যে যদি বিমা খরচ হয়ে যায় 10, তাহলে অগ্রিম থাকবে কত? অগ্রিম থাকবে বাকি অংশটা 20,000। আমরা ইচ্ছা করলে সরাসরি লিখতে পারি অগ্রিম বিমা 20,000, অথবা দেখাই দিতে পারি অগ্রিম বিমা 30,000 বাদ মেয়াদ উত্তীর্ণ হচ্ছে 10,000, তাহলে ফাইনালি 20। আমরা সরাসরি ইচ্ছা করলে 20,000 লিখতে পারতাম। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন মানে অগ্রিম বিজ্ঞাপন, এটার একটা অংশ বলছে অবলোপন করতে হবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন 36,000 টাকা, এটার কত অংশ খরচ? 4 ভাগের 1 ভাগ। 36-এর 4 ভাগের 1 ভাগ, 4 নং 36, 9,000 টাকা তাহলে আমাদের খরচ দেখাইতে হবে। তাহলে এখানে লিখতে হবে বিজ্ঞাপন খরচ, পরিচালন ব্যয়, বিজ্ঞাপন খরচ 9,000। আচ্ছা, এবার আসি বিলম্বিত বিজ্ঞাপনে কত লিখতে হবে। এটা আসে অসমন্বিত খরচাদিতে, ঠিক আছে? অসমন্বিত খরচাদি আমি এখানে লিখি নাই, আচ্ছা লিখলাম অসমন্বিত খরচ। এখানে আমরা বিলম্বিত বিজ্ঞাপন লিখে দিই। এখন বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন ছিল কত? 36,000 বাদ খরচ হয়েছে কত? খরচ হয়েছে 9,000, তাহলে থেকে যাচ্ছে কত? 36, 4 নং 3 নং 27, 27,000 টাকা আমার থেকে যাচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা বেতন। বেতন দিয়েছি আমরা 50,000, লিখি বেতন 50,000। এখানে বলছে বেতন প্রদানের মাসিক হার 5,000, মানে প্রতি মাসে আমি 5,000 টাকা বেতন দিই, কর্মচারীদের বেতন দিই। 5,000 টাকা দিলে 12 মাসে আমার দেওয়ার কথা ছিল 60,000, আমি পেমেন্ট করছি কত? 50। তাহলে কি আমি সব টাকা দিতে পারছি? না। তাহলে আমি বকেয়া হবে, যোগ বকেয়া। তাহলে বকেয়া আছে কত? 60,000 টাকা দেওয়ার কথা, আমি পেমেন্ট করছি কত? 50। তাহলে যোগ বকেয়া হবে 10,000। ফাইনালি খরচ 60,000। আচ্ছা, এখানে যদি এরকম থাকতো, এই 50-এর জায়গায় 65 থাকতো, তাহলে প্রতি মাসে মাসে আমার 5,000 করে 60,000 দেওয়ার কথা, আমি দিচ্ছি কত? 65। 50-এর জায়গায় যদি 65 থাকতো, তখন আমি লিখতাম এখানে 65 বাদ অগ্রিম 5,000, মানে নির্ধারিত বেতনের চাইতে যদি বেশি দেয়া থাকে এখানে, তাহলে অগ্রিম, কম থাকলে বকেয়া। বকেয়া বেতনটা আবার চলতি দায়ে আসে, বকেয়া বেতন এখানে আসছে 10,000 টাকা, এটা চলতি দায়ে আসে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরের ক্লাসে আমরা অনাদায়ী দেনা সংক্রান্ত, অনাদায়ী দেনা সঞ্চিতি টঞ্চিতি এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এটা ম্যাথের সমস্যা। অনাদায়ী দেনা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, পুরাতনটা কখন যোগ করতে হয়, বাদ দিতে হয়, এই বিষয়গুলি ডিসকাস করব। আল্লাহ হাফেজ।